জেল পালানোর ব্যাপারটা সবসময় দুর্ধর্ষ ও দুঃসাহসিক। কড়া নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকার পরেও জেল ভেঙে আসামির পালিয়ে যাওয়াটা তেমন কোনো অবাক করা বিষয় নয়, বরং একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তবুও ইতিহাসে এমন কিছু জেল ভাঙার ঘটনা রয়েছে যা বেশ আলোচিত, সমালোচিত কিংবা বিখ্যাত অথবা কুখ্যাত বলা যেতে পারে। কিছু কিছু আসামির পালিয়ে যাওয়ার পদ্ধতি এতটাই রোমাঞ্চকর ছিল যে সেসব ঘটনার উপর নির্ভর করে পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন মুভি নির্মাণ করা হয়েছে। তেমনই একটি মুভি হলো ব্রেকআউট ব্রাদার্স, যার আইএমডিবি রেটিং 5.8 আউট অফ 10। তবে এই মুভির কাহিনী দর্শকদের এতটাই ভালো লেগেছিল যে পরবর্তীতে আরো 2টা পার্ট রিলিজ হয়েছিল। তাই এটা দেখার পর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বাকি 2টা পার্টও আমি আবার পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা গল্পের প্রধান চরিত্র চ্যাংকে দেখতে পাই। সে চায়নার একটা জেলে বন্দী ছিল, তবে জেলে থাকাটা তার কাছে শান্তির বিষয়। বাইরে ছোটখাটো চুরি ছিনতাই করেও 3 বেলার খাবার জোগাড় করতে তার কষ্ট হয়ে যেত, কিন্তু জেলে তার 3 বেলা খাওয়া এবং থাকার ভালো ব্যবস্থা হয়ে গিয়েছে। তাহলে আর কি লাগে তার? তার মা আর গার্লফ্রেন্ড প্রায় সময় তার সাথে জেলে দেখা করতে আসতো। একদিন সেই জেলে মার্ক নামের একজন নতুন কয়েদি আসে। জেলে আসা মাত্রই স্কার নামের একটা পুরনো কয়েদি তার দলবল নিয়ে এসে তাকে মারতে শুরু করে। সেটা দেখে জেলের গার্ডরা তাদেরকে জেলারের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে দীর্ঘ 30 বছর পর জেলার প্রমোশন পেতে চলেছে, আর সে 3 মাসের মধ্যেই এখান থেকে চলে যাবে। তাই সে সব কয়েদিদের কাছে অনুরোধ করে তারা যেন এই সময়টুকু শান্ত হয়ে থাকে। কয়েদিরাও তার কথা মেনে নেয়। তবে মার্কের রাগ কমে না, আর রাগ হওয়াটাই তো স্বাভাবিক, কেননা কোনো দোষ ছাড়াই তাকে মার খেতে হয়েছে। চ্যাং সেটা বুঝতে পেরে তাকে গিয়ে বুঝায় যে তার এখন স্কারদের সাথে ঝগড়া করতে যাওয়াটা ঠিক হবে না, তাহলে তারা আবারও তাকে পেটাতে পারে। মূলত স্কার ছিল খুনের আসামি, তার যাবজ্জীবন সাজা হয়েছে, যে কারণে জেল থেকে বের হওয়া তার পক্ষে সম্ভব নয়। আর তাই সে যে কোনো রকম অন্যায় করতে দ্বিধাবোধ করে না। সে জেলের ভেতর একটা গ্যাং বানিয়ে অন্যান্য কয়েদিদের উপর অত্যাচার করে। তো চ্যাং আর মার্ক মিলে কথা বলছিল, এরই মাঝে সেখানে ল্যাম নামের এক কয়েদি আসে। তাকে সবাই বিগ রুলার নামে ডাকত। সে আসা মাত্রই বাকিরা তাকে বস বস করে ডাকতে শুরু করে। সেখান থেকে জানা যায় ওই জেলে একটা নয় বরং 2টা গ্যাং আছে, একটা স্কারের আর দ্বিতীয়টা হচ্ছে ল্যাম মানে বিগ রুলারের। ল্যামও খুনের আসামি এবং তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। স্কার এবং সে প্রকাশ্য শত্রু। তবে এই জেলে ল্যামের পাওয়ার বেশি থাকায় স্কার সবসময় তার সাথে লড়াই করার সুযোগ পেত না। তাই চ্যাং মার্কে পরামর্শ দেয় যে তার ল্যামের গ্যাংয়ে জয়েন করা উচিত, তাহলে স্কারকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। মার্ক তার কথায় রাজি হলে চ্যাং তাকে নিয়ে ল্যামের কাছে যায়। আর যাওয়ার পথে সে মার্কে ওয়ার্নিং দেয় যে সে যেন কোনো মতেই ল্যামের মেয়েকে নিয়ে কোনো কথা না বলে, কারণ ল্যামের মেয়ে হচ্ছে তার উইক পয়েন্ট। সে তার মেয়েকে ভীষণ ভালোবাসে, কিন্তু দুঃখের বিষয় ছোটবেলায় একটা দুর্ঘটনায় তার মেয়ে মারা গিয়েছে। অবশ্য ওই ঘটনার সাথে ল্যামের জেলে আসার বিষয়টিও জড়িত, কিন্তু সেটা ঠিক কিভাবে তা আমরা পরে জানতে পারবো। তো চ্যাং এবং মার্ক ল্যামের কাছে গিয়ে দেখে সে তার মেয়ের একটি ছবি নিয়ে তার জন্মদিন পালন করছে। এরপর ল্যামের সাথে মার্কের পরিচয় করিয়ে দেওয়া মাত্রই সেও মার্ককে ধরে নিয়ে গিয়ে মারতে শুরু করে। এসব দেখে চ্যাং ভীষণ কনফিউজ হয়ে যায়, কারণ ল্যাম সচরাচর কারো গায়ে হাত তুলতো না। তবে তার মেয়ের সাথে জড়িত কোনো বিষয় হলে সে কাউকে ছেড়ে দেয় না। সেখান থেকে আমরা জানতে পারি যে মার্ক একজন আর্কিটেক্ট, সেই সাথে সে একটা কনস্ট্রাকশন ফার্মের মালিক। আর একদিন তার বানানো একটি বিল্ডিং এ আগুন লেগে যায়। সে আগুন লাগার দায়ে মার্কের 5 বছরের সাজা হয়। তবে ঘটনাক্রমে ওই বিল্ডিং এ ল্যামের মেয়ের কিছু জিনিসপত্র ছিল যেটা ওই আগুনে পুড়ে গিয়েছিল, আর এই কারণেই ল্যাম মার্ককে মেরেছে। কিন্তু সত্যিটা হলো মার্ক সেই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয়, তাকে মূলত ফাঁসানো হয়েছিল সেখানে। তো পরদিন চ্যাংয়ের গার্লফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে, কিন্তু এবার তার সাথে চ্যাংয়ের মা ছিল না। চ্যাং তার কাছে মায়ের ব্যাপারে জানতে চাইলে সে কোনো উত্তর দেয় না। তার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। একটা পর্যায়ে মেয়েটি তাকে জানায় যে তার মা হসপিটালে ভর্তি, তার কিডনিতে একটা মারাত্মক সমস্যা হয়েছে, যার কারণে তার নতুন কিডনি প্রয়োজন, আর তার পরিবারের যে কেউই তাকে কিডনি দিতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে চ্যাংয়ের পরিবারে সে আর তার মা ছাড়া আর কেউই নেই।
তাই এখন চ্যাংকে তার মাকে কিডনি দিতে হবে। কিন্তু সে এই পুরো বিষয়টা মেনে নিতে পারে না। তখন তার গার্লফ্রেন্ড তার উপর রেগে গিয়ে বলে ওঠে যে সে তো কোনোদিনই তার মায়ের প্রতি দায়িত্ব পালন করেনি, এমনকি তার সাথে সময় কাটানোর বদলে সে জেলে এসে শান্তিতে জীবন কাটাচ্ছে। তার লজ্জা হওয়া উচিত। কথাগুলো বলে মেয়েটা সেখান থেকে চলে যায়, আর চ্যাং মন খারাপ করে সেখানে বসে থাকে। এদিকে মার্কের সাথে তার বিজনেস পার্টনার দেখা করতে আসে। মার্ক তাকে জানায় যে সে জামিনের জন্য চেষ্টা করছে। তখন তার পার্টনার বলে ওঠে তার জামিন না নিয়ে বরং চুপচাপ সাজা শেষ করে বেরোনোই উচিত। আসলে এই লোকটাই মার্কে ফাঁসিয়েছিল যাতে মার্কের অবর্তমানে সে কোম্পানি লুটেপুটে খেতে পারে। তাই মার্কের জামিনের কথা শুনেই লোকটা রেগে যায়। তবে মার্কও জিদ ধরে বসে যে সে যেভাবেই হোক জামিন নেবেই। কিন্তু পরদিন স্কার গিয়ে আবারও তাকে মারধর করে আর তাকে ওয়ার্নিং দেয় সে যেন তার পার্টনারের কথা মেনে নেয়। আসলে স্কারকে মূলত মার্কের পার্টনারই হায়ার করেছিল। মার্ক এখানে বুঝে উঠতে পারছিল না যে সে এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবে। এমন সময় সেখানে জেলারকে দেখে সে সিদ্ধান্ত নেয় যে স্কারের ব্যাপারে জেলারের কাছে সে কমপ্লেন করবে। কিন্তু চ্যাং এসে তাকে বাধা দেয়, কারণ স্কারের সাথে জেলারের খুব ভালো সম্পর্ক। তাই কমপ্লেন করে কোনো লাভ হবে না, বরং এই কারণে মার্ককে ফাইন দিতে হবে। তাই মার্ক তখন চ্যাংয়ের কথা মেনে নেয়। কিন্তু পরদিন স্কার আবারও এসে তাকে শাসায় আর হুমকি স্বরূপ একটা ব্রাশের সুচালু হ্যান্ডেল তার আঙ্গুলে গেঁথে দেয়। সেখানে যেহেতু মার্ক একা ছিল তাই তাকে কেউ সাহায্য করে না। তারা চলে যাওয়ার পর মার্ক সেখানে বসে কাঁদতে শুরু করে। একে তো বিনা দোষে জেল খাটতে হচ্ছে, তার উপর আবার প্রতিনিয়ত টর্চার। সব মিলিয়ে সে ভীষণ ভেঙে পড়েছিল। তাই স্কারের ফেলে রেখে যাওয়া ব্রাশের টুকরোটি দিয়ে সে সুইসাইড করতে চায়। ঠিক সেই সময় চ্যাং গিয়ে তাকে বাধা দেয় আর তাকে বলে যে সে যেহেতু একজন আর্কিটেক্ট তাহলে তাকে তার স্কিলটা কাজে লাগাতে হবে। মার্কো তখন আমাদের মতোই চ্যাংয়ের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না। আসলে মায়ের অসুস্থতার ব্যাপারে জানার পর চ্যাং জেলারের কাছে গিয়ে কিছুদিনের জন্য জেল থেকে বের হওয়ার পারমিশন চেয়েছিল, যাতে সে হসপিটালে গিয়ে তার মায়ের জন্য কিডনি দিয়ে আসতে পারে। সে এটাও বলে যে কাজ শেষে আবার সে জেলে ফিরে আসবে। কিন্তু জেলার তার কথা মানতে চায় না, কারণ সে তার প্রমোশনের জন্য এই 3 মাস কোনো রিস্ক নিতে চাচ্ছিল না। তাই সে চ্যাংকে 3 মাস অপেক্ষা করতে বলে। কিন্তু চ্যাংয়ের হাতে তো এত সময় ছিল না। তাই সে জেলারকে অনেক অনুরোধ করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। উল্টো সে বিরক্ত হয়ে চ্যাংকে রাত পর্যন্ত গ্রাউন্ডে চক্কর কাটাতে শাস্তি দেয়। চ্যাং বিষয়টা মেনে নিতে পারে না, কারণ শুরু থেকে সে জেলের সব নিয়ম কানুন মেনে চলেছে। তবু সে চুপচাপ গ্রাউন্ডে চলে যায়। সেখানে দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে বাউন্ডারি পার হয়ে পালানোর চেষ্টা করে। তখন একটা গার্ড এসে তাকে আটকায় আর তাকে পরামর্শ দেয় যে তার পালানোর চেষ্টা করাটা ঠিক হবে না, এতে তার সাজা আরো বাড়ানো হতে পারে। চ্যাং তখন একদম হতাশ হয়ে গিয়েছিল। সে বুঝে উঠতে পারছিল না যে সে কিভাবে তার মাকে বাঁচাবে। ঠিক সেই সময় তার চোখ পড়ে একদল ক্লিনারের উপর। তারা জেলের নিচে থাকা ড্রেনটা পরিষ্কার করার জন্য একটা টানেলের মধ্য দিয়ে জেলের ভেতর বাইরে আসা যাওয়া করছিল। সেটা দেখে চ্যাংয়ের মাথায় একটা আইডিয়া আসে। সে ওই টানেল দিয়ে পালানোর কথা ভাবতে শুরু করে। কিন্তু এই কাজটা তার পক্ষে একা করা সম্ভব নয়, আর তাই মূলত সে এখন মার্ককে তার দলে টেনে নেয়। তাছাড়া মার্কো বুঝে গিয়েছিল যে এত সহজে জামিন পাওয়া সম্ভব নয়, তাই সেও রাজি হয়ে যায়। তো এরপর তারা প্ল্যানিং করতে শুরু করে। তাদের প্ল্যান ছিল যে তারা প্রথমে পাওয়ার সাপ্লাই রুমে ঢুকে সেখানকার সুইচগুলো বন্ধ করে দেবে, যাতে জেলের সব লাইট এবং সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ হয়ে যায়। আর এরপর তারা টানেলের ঢাকনা খুলে ভেতরে ঢুকে যাবে এবং জেলের বাইরে থাকা মুখটা দিয়ে বেরিয়ে পালিয়ে যাবে। কিন্তু সমস্যা হলো তারা যে ভেন্টিলেটরের মধ্য দিয়ে পাওয়ার সাপ্লাই রুমে পৌঁছাবে সেটার মুখ ছিল ল্যাবের রুমে, আর সেখানে যাওয়া মানেই মৃত্যুকে দাওয়াত দেওয়া। এসব ভেবে তারা খুব ঘাবড়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই ল্যাবের কাছে একটা খাম পাঠানো হয়েছে। ল্যাব সেটা খুলে তার মেয়ের একটা ছবি দেখতে পায়। মূলত খামটা চ্যাং পাঠিয়েছিল। তাই সে তৎক্ষণাৎ চ্যাংয়ের কাছে যায়। সেখানে গিয়ে সে কম্পিউটারে তার মেয়ের আরো কিছু ছবি দেখতে পায়। সেগুলো দেখে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে চ্যাং ল্যাবের মেয়ের ছবি কোথা থেকে পেল? আসলে সে একদিন মেয়েটার ব্যাগ চুরি করেছিল আর সেখান থেকে সে এই ছবিগুলো পেয়েছিল। কিন্তু সে জানতো না যে সেটা ল্যামের মেয়ে। তবে সেদিন ল্যাম যখন তার মেয়ের জন্মদিন পালন করছিল তখন সে ছবিটা দেখে বুঝতে পারে ওই মেয়েটা ল্যামেরই মেয়ে। তার মানে ল্যাম যে এতদিন তার মেয়েটাকে মৃত ভেবে এসেছে সেটা আসলে ভুল ছিল।
এরপর চ্যাং তাকে এটাও জানায় যে সে মেয়েটিকে তার ফিউন্সির সাথে দেখেছিল, কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হতে যাচ্ছে। এটা শুনে ল্যাম ভীষণ অবাক হয়। তারপর সে চ্যাংকে জিজ্ঞেস করে যে সে এর পরিবর্তে কি চায়। তখন চ্যাং তাকে সবকিছু খুলে বলে। বলার সময় সে ভয় পাচ্ছিল যে ল্যাম আবার তাদের নামে কমপ্লেন না করে দেয়। কিন্তু ল্যামের কথা শুনে চ্যাংরা দুজনেই অবাক হয়ে যায়। ল্যাম তাদের সাহায্য করতে রাজি হয় ঠিকই, কিন্তু একটা শর্তে। সেও চ্যাংয়ের সাথে পালাতে চায়, কারণ সে নিজের চোখে তার মেয়ের বিয়েটা দেখতে চাচ্ছিল। এতগুলো বছর সে জেনে এসেছিল যে তার মেয়ে আর বেঁচে নেই, আর এখন সে তার মেয়ের বিয়ের কথা শুনে কোনো বাবাই কিভাবে নিজেকে কন্ট্রোল করতে পারে। তো মেয়ের কথা ভাবতে ভাবতে ল্যামের অতীতের কথাগুলো মনে পড়ে যায়। সেদিন সে তার পুরো পরিবারকে নিয়ে ডিনার করতে গিয়েছিল। সেখান থেকে জানা যায় তার আর তার ওয়াইফের সম্পর্ক ভালো ছিল না। আসলে বিজনেসের কারণে ল্যামের অনেক শত্রু তৈরি হয়েছিল, আর এই বিষয়টা তার ওয়াইফ মেনে নিতে পারত না। এটা নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো। তো সেই রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় হঠাৎ ল্যামের এক শত্রু তাদের উপর অ্যাটাক করে। তখন তার মেয়ে গুরুতরভাবে আহত হয়। সেটা দেখে ল্যাম রাগের মাথায় সেই লোকটাকে মেরে ফেলে, আর সেই মার্ডার কেসে তার সাজা হয়েছে। এরপর একদিন তার ওয়াইফ জেলে এসে তাকে জানায় যে তাদের মেয়ে মারা গিয়েছে, আর সেদিন থেকে ল্যাম তার মেয়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে যাচ্ছে। যাই হোক, এখন যেহেতু ল্যামও রাজি, তাই তারা প্রপারলি প্ল্যান করতে শুরু করে। তারা ল্যামকে জানায় যে চ্যাংয়ের গার্লফ্রেন্ড সেদিন বাইরে গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করবে, আর তারা টানেল দিয়ে বেরিয়ে তার সাথে পালিয়ে যাবে। আর এর জন্য তারা অটাম ফেস্টিভ্যাল মানে শরৎ উৎসবের দিনটাই বেছে নিয়েছে, কারণ সেদিন জেলে অনুষ্ঠান হয় এবং সবাই সেখানে ব্যস্ত থাকে। সেই সুযোগে তারা খুব সহজেই বেরিয়ে যেতে পারবে। কিন্তু এর জন্য তাদের আরো একটা জিনিসের প্রয়োজন, আর সেটা হলো জেলের স্টোর রুমের চাবি। কেননা পাওয়ার সাপ্লাই রুমের ভেন্টিলেটরের ভিতর দিয়ে যাওয়া গেলেও ড্রেনের টানেলের মুখটা কিন্তু রয়েছে স্টোর রুমের ভেতর, তাই মূলত স্টোর রুমের চাবিটাও লাগবে। তো এদিকে অটাম ফেস্টিভ্যালের আর বেশি দিন বাকি ছিল না, তাই তারা কিছুটা কাজ গুছিয়ে রাখতে চাচ্ছিল। তো চ্যাং এখানে ল্যাবের ভেন্টিলেটরের কাভারটা খোলার চেষ্টা করে, কিন্তু স্ক্রুগুলোতে জং লেগে যাওয়ায় হাত দিয়ে খোলা সম্ভব হচ্ছিল না। তবুও অনেক কষ্টে সে একটা স্ক্রু খুলতে পারে, আর সেই স্ক্রুটা দেখে মার্কের মাথায় একটা আইডিয়া আসে। সে খুব কৌশলে প্লাস্টিক গলিয়ে একটা স্ক্রু ড্রাইভার বানিয়ে চ্যাংকে দেয়, আর চ্যাং সেটা দিয়ে সবগুলো স্ক্রু খুলে ফেলে। কিন্তু এরই মাঝে হঠাৎ তাদেরকে অ্যাসেম্বলির জন্য ডাকা হয়। তখন একজন গার্ড স্পেশালি ল্যাবকে ডাকার জন্য তার রুমের দিকে আসতে শুরু করে। সেটা দেখে তারা সবাই ভীষণ ঘাবড়ে যায়, কেননা এমন অবস্থায় গার্ড দেখে ফেললে তো তাদের আর রক্ষা নেই। আর একটু পরই গার্ড সেখানে পৌঁছে যায়, তবে সৌভাগ্যবশত ততক্ষণে তারা সবকিছু সামনে নিয়েছিল। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই ল্যাবরা গেমিং জোনে আড্ডা দিচ্ছিল। এমন সময় স্কার এসে আবারও মার্ককে শাসাতে শুরু করে। তখন ল্যাম গিয়ে তাকে বাধা দেয়, আর তাকে জানায় যে মার্ক এখন থেকে তার দলের লোক। সেটা শুনে স্কার এবার চুপচাপ সেখান থেকে চলে যায়। তো এরপর তারা সেই স্টোর রুমের চাবির জোগাড়ের কথা ভাবতে শুরু করে। তখন চ্যাং তাদেরকে জানায় যে সেই চাবির ছাপ নিতে পারলে নিজে চাবি তৈরি করতে পারবে, কিন্তু সমস্যা হলো তারা ছাপটা নেবে কিসে। তখন মার্ক তাদেরকে জিজ্ঞেস করে যে তাদের কারো কাছে সাদা গাম আছে কিনা। দুর্ভাগ্যবশত তাদের কারো কাছে ঘাম ছিল না, তাই ল্যাব তখন চশমা ঠিক করার অজুহাতে একটা ছেলেকে দিয়ে ঘাম আনিয়ে নেয়, আর সেটা দিয়ে মার্ক একটা মন্ড তৈরি করে যেটাতে চ্যাং ছাপ নিতে পারবে। তো সবকিছু তৈরি হয়ে গেলে তারা পরদিন খুব কৌশলে এই গার্ডের সাথে গিয়ে ধাক্কা খায়, আর সেই সুযোগে চ্যাং চাবির ছাপটা নিয়ে নেয়। কিন্তু সেখান থেকে আসার পর তারা দেখতে পায় বেচারা পালাতে গিয়ে হাতের মুঠো বন্ধ করে ফেলেছিল, যার কারণে ছাপটা নষ্ট হয়ে গিয়েছে। সেটা দেখে তারা একটু টেনশনও পড়ে যায়, কিন্তু হাল ছাড়ে না। এইভাবে পরদিন তারা ঠিকই চাবির ছাপ জোগাড় করে, আর এবার চ্যাং খুব সতর্কতার সাথে সেটা নিয়ে আসে। তারপর সে স্টিল গলিয়ে সেটা থেকে চাবি বানিয়ে সাবধানে নিজের কাছে লুকিয়ে রাখে। অন্যদিকে আমরা দেখি স্কার এবং ল্যামের গ্যাংয়ের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়েছে। তখন একজন গার্ড তাদের সবাইকে জেলারের কাছে নিয়ে যায়। জেলার বুঝে গিয়েছিল যে এটা স্কারেরই কাজ, তাই সে স্কার এবং ল্যামকে বলে যে তাদের যদি সাহস থাকে তাহলে যেন তারা নিজেরাই ফাইটিং রিংয়ে নেমে ফাইট করে, আর যে হেরে যাবে সে আর কখনোই অন্য দলের পাশে ভিড়বে না। তারা দুজনেই এখানে জেলারের কথা মেনে নিয়ে ফাইটিং রিংয়ে চলে যায়।
সেখানে স্কার শুরুতে ল্যাবকে অনেক মারধর করে। একটা পর্যায়ে ল্যাব দুর্বল হয়ে পড়লে সবাই ধরে নেয় যে সে হেরে গিয়েছে, কিন্তু পরক্ষণেই সবাইকে অবাক করে দিয়ে ল্যাব উঠে দাঁড়ায় আর স্কারকে ফাইটে হারিয়ে দেয়। যাই হোক, সেই রাতে ল্যাবরা তাদের পালানোর বিষয়টা নিয়ে আলোচনা করছিল। তখন ল্যাব মার্ককে তাদের সাথে যেতে নিষেধ করে, কারণ সে যদি পালানোর চেষ্টা করে তাহলে তার জামিন পাওয়ার সম্ভাবনা তো থাকবেই না, সেই সাথে তার সাজাও আরো বাড়ানো হতে পারে। তাছাড়া সে যদি এখানে কারো সাথে না মিশে তাহলে কেউই তাকে বিরক্ত করবে না। মার্ক তখন ল্যাবের কথাটা মেনে নেয় আর তাদেরকে পালাতে সাহায্য করতে চায়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই এক বৃদ্ধ কয়েদির কাছে একটা বাইবেল পাঠানো হয়। তবে সেই বৃদ্ধ লোকটা বাইবেল খোলার আগেই মার্ক এসে ছু মেরে সেটা নিয়ে চলে যায়, আর সেখান থেকে সে একটা ছোট্ট ব্লেড বের করে। আসলে এটা তাদের প্ল্যানেরই একটা অংশ ছিল। তারা একদিন সুযোগ বুঝে ল্যাবের রুমে থাকা ভেন্টিলেটরের ভেতর ঢুকেছিল, কিন্তু সেটা দিয়ে পাওয়ার সাপ্লাই রুমে পৌঁছে দেখে সেখানে লোহার শিক দিয়ে রাস্তাটা আটকানো। তাই সে শিকটা কাটার জন্য তারা একটা ব্লেড আনানোর ব্যবস্থা করে, আর ল্যাবের কথা মতোই বাইবেলটা অন্য একজনের কাছে পাঠানো হয়, যাতে ধরা পড়লেও তারা ফেঁসে না যায়। তো এরপর তারা একজন একজন করে সুযোগ বুঝে উপরে উঠে ওই শিকগুলো কাটতে শুরু করে। এরই মাঝে একদিন জেলার খবর পায় যে ল্যাব কিছুদিন আগে গাম নিয়েছে। তখন তার মনে সন্দেহ তৈরি হয়। সে তৎক্ষণাৎ ল্যাবের কাছে গিয়ে এই ব্যাপারে জানতে চায়। ঘটনাক্রমে চ্যাং সেখানে ছিল না, সে তখন উপরে লোহা কাটছিল। তাকে না দেখে জেলারের সন্দেহ আরো বেড়ে যায়। সে চ্যাংয়ের ব্যাপারে ল্যাবের কাছে জানতে চাইলে ল্যাব কোনো উত্তর দেয় না। তখন স্কার হঠাৎ পিছন থেকে বলে উঠে যে সে ল্যাবদের ব্যাপারে কিছু বলতে চায়। সেটা শুনে ল্যাবেরা টেনশনে পড়ে যায়, কিন্তু অদ্ভুত বিষয় হলো স্কার তাদের প্রশংসা করতে শুরু করে। তো এরপর জেলারের নির্দেশে গার্ডরা চ্যাংকে খুঁজতে চলে যায়, আর ভেতরে গিয়ে তারা তাকে এক উড়ায় ভেতরে ঘুমিয়ে থাকতে দেখে। তখন গার্ডরা তাকে বাইরে বের করে এনে কাজে লাগিয়ে দেয়, কিন্তু এরই মাঝে বাদে আরেক বিপত্তি। স্কার তাদের তিনজনকে আড়ালে ডেকে জানতে চায় যে তারা কি প্ল্যান করছে। কথা শুনে ল্যামরা একটু ঘাবড়ে যায় এবং বিষয়টা অস্বীকার করার চেষ্টা করে। তখন স্কার চ্যাংয়ের বানানো সে চাবিটা তাদেরকে দেখায়। আসলে সে বেশ কিছুদিন ধরেই ল্যামদের উপর নজর রাখছিল, আর সুযোগ বুঝে চ্যাংয়ের রুমে চেক করাতে চাবিটা পেয়ে যায়। তাই ল্যাম এবার বাধ্য হয়ে তাকে সবকিছু খুলে বলে, আর এসব শুনে স্কারও এখন তাদের সাথে পালাতে চায়। সেটা শুনে ল্যামরা আবারও টেনশনে পড়ে যায়, কারণ স্কারের মতো লোককে মোটেও বিশ্বাস করা যায় না, কিন্তু তাদের কাছে আর কোনো উপায়ও নেই। তাই সব ভুলে তারা আবারও তাদের কাজে মনোযোগ দেয়। আর এইভাবে চলতে চলতেই সেই কাঙ্ক্ষিত দিনটা চলে আসে, মানে সেই শরৎ উৎসবের দিন। তো সেই রাতে জেলের সবাই গ্রাউন্ডে জড়ো হয় অনুষ্ঠানের জন্য। সেখানে বিশেষ অতিথি হিসেবে চেয়ারম্যান উপস্থিত ছিল। সে সবার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য স্টেজে উঠলে সবার মনোযোগ তার দিকে চলে যায়, আর সেই সুযোগে ল্যাবরা তাদের কাজে লেগে পড়ে। তারা প্রথমে ভেন্টিলেটরের টানেলের মধ্য দিয়ে পাওয়ার সাপ্লাই রুমের দিকে এগোতে শুরু করে, আর এতগুলো মানুষের ভারে যেন পাইপটা ভেঙে না যায় তাই তারা নিজেদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে থাকে। কিন্তু পাওয়ার সাপ্লাই রুমে পৌঁছানোর আগেই জেলার তাদের গায়েব হওয়ার বিষয়টা জেনে যায় এবং তাদের খুঁজতে বেরিয়ে পড়ে। ততক্ষণে অবশ্য চ্যাংরা পাওয়ার সাপ্লাই রুমে পৌঁছে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে একটা ঝামেলা বাঁধে। তারা সেখানে থাকা সুইচগুলো বন্ধ করে দেয় ঠিকই, কিন্তু তাতে পাওয়ার অফ হচ্ছিল না। তখন তারা ভীষণ চিন্তায় পড়ে যায়। এত দূর এসে তারা হার মেনে নিতে চাচ্ছিল না, তাই আর কোনো উপায় না পেয়ে ল্যাব তারগুলো টেনে ছিঁড়ে ফেলে। আর এবার তাদের লাইটগুলো বন্ধ হয়ে যায় ঠিকই, কিন্তু ক্যামেরাগুলো বন্ধ হয় না। এদিকে লাইট বন্ধ হওয়ার কারণে এমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। তখন জেলার দ্রুত সার্ভার রুমে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় ল্যামরা পালানোর জন্য স্টোর রুমের দিকে এগুচ্ছে। সেটা দেখে তারাও স্টোর রুমের দিকে ছুটতে শুরু করে। এদিকে মার্ক বিষয়টি জানতে পেরেই স্কারের একটি লোককে চড় মেরে দেয়, আর সেই সূত্র ধরে দুই গ্যাংয়ের মধ্যে আবারও লড়াই শুরু হয়ে যায়। সেই সুযোগে মার্ক দৌড়ে চলে যায় তার সঙ্গীদের সাহায্য করতে, আর পুলিশের একটি টিম চলে যায় চেয়ারম্যানকে প্রোটেক্ট করতে। এদিকে স্টোর রুমের তালা খুলতে দেরি হচ্ছিল দেখে স্কার ল্যামের উপর অ্যাটাক করে তাকে দ্রুত তালাটা খুলতে বলে। ল্যাম তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনো মতেই বুঝতে চাচ্ছিল না যে এরকম একটা সিচুয়েশনে ধৈর্য ধরা ছাড়া কিছুই করার নেই। তাই ল্যাম বাধ্য হয়ে তাকে আঘাত করে, আর তাতে স্কার অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। তবে সৌভাগ্যবশত পুলিশ পৌঁছানোর আগেই তারা দুজন স্টোর রুমে পৌঁছে গিয়েছিল। সেই সাথে মার্কও সেখানে চলে এসেছিল।
সে তার সঙ্গীদেরকে আশ্বস্ত করে যে সে পুলিশদেরকে সামনে নেবে। এটা বলে সে বাইরে বেরিয়ে আসে, কিন্তু এতগুলো পুলিশের সাথে সে একা পেরে উঠছিল না। তবুও সে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যায়। সেটা দেখে চ্যাং মেনে নিতে পারছিল না যে তাদের জন্য একটা নিরপরাধ ছেলেকে এত মার খেতে হবে। তাই সে ল্যামকে টানেলের মুখ খুলে বেরিয়ে যেতে বলে আর নিচে চলে যায় মার্ককে বাঁচানোর জন্য। তবে ততক্ষণে চ্যাংয়ের গার্লফ্রেন্ডও জেলের বাইরে পৌঁছে যায়, কিন্তু ল্যাম এবার বুঝে উঠতে পারছিল না যে তার কি চলে যাওয়া উচিত নাকি মার্কদের বাঁচানো উচিত। তখন হঠাৎ তার মনে হয় যে তাদের মধ্যে একজনও যদি বের হতে না পারে তাহলে তাদের এত কষ্ট পানিতে চলে যাবে। তাই সে টানেল দিয়ে বেরিয়ে জেলের বাইরে চলে আসে। তাকে একা দেখে চ্যাংয়ের গার্লফ্রেন্ড অবাক হয়ে যায়। এমন সময় জেলের গার্ডরা তাদের দিকে এগিয়ে আসলে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে পুলিশের মার খেয়ে চ্যাংদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাই তাদের দুজনকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। তবে হসপিটালে যেতে পেরে চ্যাং অনেক খুশি হয়ে গিয়েছিল। সে সুযোগ বুঝে ডক্টরকে কিডনি ট্রান্সপ্ল্যান্টের কথা জানিয়ে দেয়, আর ডক্টরও তার কথায় রাজি হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই ল্যাম লুকিয়ে লুকিয়ে তার মেয়ের বিয়ের পার্টিতে গিয়েছে, কিন্তু মেয়ের কাছে যাওয়ার আগে তার ওয়াইফ তাকে বাধা দেয় আর তাকে ওয়ার্নিং দেয় যে সে যেন কোনোভাবেই তার মেয়ের সাথে দেখা না করে, কারণ সে জানে তার বাবা মারা গিয়েছে। আসলে ল্যামের ওয়াইফ তাদের বাবা মেয়েকে আলাদা রাখতে চেয়েছিল, তাই সে ল্যামকে বলেছিল তাদের মেয়ে মারা গিয়েছে আর মেয়েকে বলেছিল তার বাবা মারা গিয়েছে। যাই হোক, ল্যাম তখন তার ওয়াইফকে অনুরোধ করে যে তাকে যেন দূর থেকে অন্তত তার মেয়ের বিয়েটা দেখতে দেওয়া হয়, আর এরপর সে আবারও জেলে ফিরে যাবে। তাই তার ওয়াইফ তাকে এবার সেখানে থাকতে দেয়। তখন ল্যাম নিজ চোখে তার মেয়ের বিয়ে দেখে ভীষণ খুশি হয়। খুশিতে তার চোখে পানিও চলে আসে। এরপর তার মেয়ে তার মা অর্থাৎ ল্যামের ওয়াইফকে নিয়ে একটা স্পিচ দেয়, যেখানে সে তার মাকে ধন্যবাদ জানায়, কারণ তার মা ছোটবেলা থেকেই তাকে এক হাতে লালন পালন করে বড় করেছে। সেটা শুনে ল্যাম অনেক কষ্ট পায়। তার খুব লজ্জা লাগছিল যে সে হয়তো তার মেয়ের জন্য একজন ভালো বাবা হতে পারেনি। তাই সে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় তার মেয়ে বলে ওঠে যে সে তার বাবাকে অনেক ভালোবাসে, আর তার মনে আছে যে তার বাবাও তাকে অনেক ভালোবাসতো, তাকে সবসময় প্রোটেক্ট করত। তাই আজও সে তার বাবাকে অনেক মিস করে। কথাটা শুনে ল্যাম ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, তবে দ্রুত সে সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে দেখা যায় মার্কে তার যে পার্টনার ধোঁকা দিয়েছিল একটা মামলার কারণে তারও জেল হয়েছে, আর সেই সাথে ল্যাম এবং চ্যাংও আবার জেলে ফিরে এসেছে। অবশেষে মার্কও এটা ভেবে স্বস্তি পায় যে তার সাথে অন্যায়কারী লোকটা যেমন নিজের কর্মের ফল পেয়েছে, তেমনি আবার চ্যাং এবং ল্যাম তাদের ইচ্ছা পূরণ করতে পেরেছে। তাই তারা এবার খুশি মনে জেলে দিন কাটাতে শুরু করে। এর মধ্যে একদিন চ্যাংয়ের সাথে তার মা আর গার্লফ্রেন্ড দেখা করতে আসে। তার মা এখন বেশ সুস্থ। এদিকে ল্যামের সাথে তার ওয়াইফ এবং মেয়ে দেখা করতে আসে। আসলে তার ওয়াইফ তার মেয়েকে সত্যিটা জানিয়ে দিয়েছিল, তাই এত বছর পর বাবা মেয়ে মুখোমুখি হতে পেরে দুজনে ভীষণ খুশি। আর এই সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে গল্পটা এখানে শেষ হতে পারত, কিন্তু না, এই মুভির আরো দুটি পার্টও আছে, যেখানে কাহিনী আরো অন্যদিকে টার্ন নিয়েছে। তাই পরবর্তী দুটি পার্ট দেখতে চাইলে দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন। আর পরবর্তী পার্ট যেন মিস না হয়ে যায়, তাই নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।